বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আরেকটি ভিডিওতে আমি এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে আলোচনা করতেছি। সেটা হচ্ছে ১০০ পর্যন্ত আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। ১০১ এ কি বলেছে? যে পূর্ববর্তী ধারার অধীনে যদি অপরাধ সংগঠিত না হয় বা আক্রমণ না হয়, তাহলে মৃত্যু ব্যতীত অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে। পূর্ববর্তী ধারার বর্ণনা যদি না ঘটে, পূর্ববর্তী ধারা কোনটি? যেটা আমি ১০০ ধারা বলেছি। ১০২ এ বলা আছে যে দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের শুরু এবং স্থিতিকাল কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে। এটা আমি আগেই বলেছি, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সম্ভাবনা বা গুরুতর আঘাতের সম্ভাবনা বা ধর্ষণের অভিপ্রায় আক্রমণের সম্ভাবনা থাকবে, ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে। পরবর্তীতে যদি অপরাধটি সংঘটিত না হয় বা ভীতি মনের ভিতরে না থাকে, তখন আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের বিষয়টি থাকবে না, তখন বন্ধ করে দিতে হবে। এখন আগলঝাড়ি থানায় যে ঘটনাটি ঘটেছে, দেখেন কিছু কনস্টেবল লাঠি হাতে নিয়ে লাঠিচার্জ করে তাদেরকে গেটের বাহিরে বের করে দিল। এই যে গেটের ভিতরে যে ঘটনাগুলো ঘটেছে, ততক্ষণ পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার স্থিতি ছিল। যখন গেটের বাহিরে চলে গেছে, তখন কিন্তু আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার প্রয়োজন নাই। এখন এক্ষেত্রে লাঠি চার্জ করেছে প্রথমে। হ্যাঁ, পুলিশ প্রথমে লাঠি চার্জ করবে, পরে আস্তে আস্তে গুরুতর সিদ্ধান্তর দিকে যাবে। একবারেই গুলি করার প্রয়োজন নাই। এক্ষেত্রে সেন্টি ফাঁকা গুলি বর্ষণ করতে পারত। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যখন ভিতরে ঢুকছে, তখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে সেন্টি ভীতি সঞ্চারণ করার জন্য প্রথমে ফাঁকা গুলি করতে পারত। যদি তারা এই যে এএসআই কে মারধর করেছে, তার দেহটা যদি বিপন্ন পথে যেত, ১৫-২০ জন তাকে আক্রমণ করেছিল, আমরা ভিডিওতে দেখেছি। এক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের একটা পথ ছিল, যতটুকু প্রয়োজন। যেমন লাঠি চার্জ করেছে, বাস, আর প্রয়োজন নেই। লাঠি চার্জ করাতেই জনগণ গেটের বাইরে চলে গেছে। এখন ১০৩ ধারায় আমি, এটা আরেকটি গুরুত্বপূর্ণ ধারা। এটা সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ কখন করবে? সম্পত্তির ক্ষেত্রে। এটা পুলিশ অফিসার হোক বা অন্য যে কোনো ব্যক্তি। এটা একটি গুরুত্বপূর্ণ ধারা। যারা পরীক্ষার্থী আছেন, এই ধারাটি পরীক্ষায় সময় বেশিরভাগ সময় আসে। তখন পুলিশ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। এই ক্ষেত্রে ১০০ এবং ১০৩, ১০৬ এই তিনটি ধারা লিখতে হবে। এর সঙ্গে পিআরবি যোগ করতে হবে। আপনার ১৫৬, ১৫৩, ১৫৪ এই ধারাগুলো দেখে নিতে হবে, এই বিধিগুলো। যাই হোক, আগ্নেয়াস্ত্রের ব্যবহার কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা যায়? এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। ৪৬ ধারায় আমরা পড়েছিলাম, ৪৬ ধারার ৩ উপধারায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। আর সামনে আরো ফৌজদারি কার্যবিধি আছে, ১২৮, ১২৭, এই ধারাগুলোতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। ডিএমপি অর্ডিন্যান্স আছে, এখানেও আগ্নেয়াস্ত্র ব্যবহারের ধারা আছে। এরপরে আপনার পিআরবিতে তো আছেই, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। যাই হোক,
103 ধারায় সম্পত্তির ক্ষেত্রে কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে? এটা হচ্ছে 103। প্রথমত হচ্ছে দস্যুতা। দস্যুতার সময় কেউ যদি দস্যুতা সংগঠন করে, অপরাধ করে, যার প্রতি অপরাধটি সংগঠিত হচ্ছে, যাকে আক্রমণ করা হচ্ছে, সেই ব্যক্তি এই দস্যুতা সংগঠনকারীকে প্রতিহত করতে গিয়ে মৃত্যু পর্যন্ত যদি ঘটে দস্যুদের, ওই ব্যক্তির অপরাধ হবে না। এটা প্রথমত কথা। দ্বিতীয়ত বলা আছে, রাত্রিকালে ঘর ভেঙে যদি কেউ গৃহে অনধিকার প্রবেশ করে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, সেক্ষেত্রে গৃহকর্মী বা গৃহকর্তা যদি ওই গৃহ অনধিকার প্রবেশকারীকে আক্রমণ করে বা মৃত্যুর একটু আশঙ্কা থাকে গৃহকর্মীর, তিনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। এখন তৃতীয়ত বলা আছে, কোন গৃহ, তাঁবু, যানবাহন অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন, তারপরে গৃহটি, তাঁবুটি বা যানবাহনটি মানুষের বসবাস স্থান অথবা সম্পত্তি রাখার স্থান হিসেবে ব্যবহৃত হয়। এই সমস্ত জায়গায় যদি কেউ অগ্নিসংযোগ করার চেষ্টা করে বা অগ্নিসংযোগ করে, তাকে প্রতিহত করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে, মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এখন কোনো পুলিশ অফিসার, ধরেন ক নামক পুলিশ অফিসার রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে ডিউটি করতেছে, একদল আক্রমণকারী এসে রামপুরা টেলিভিশন সেন্টারে অগ্নিসংযোগ করার জন্য চেষ্টা করতেছে বা অগ্নিসংযোগ করেছে। এখন এই পুলিশ অফিসার অগ্নিসংযোগ নিবারণের জন্য আক্রমণকারীদের প্রতি গুলিবর্ষণ করতে পারবে। এক্ষেত্রে পুলিশ অফিসারের কোনো অপরাধ হবে না। এটা শুধু পুলিশ অফিসারের ক্ষেত্রে নয়, সাধারণ জনগণও এইটা প্রতিহত করতে পারবে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে। আচ্ছা, চতুর্থত বলা আছে, চুরি, অনিষ্টকারিতা অথবা গৃহে অনধিকার প্রবেশ যদি পরিস্থিতি এমন হয় যে সংশ্লিষ্ট আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় থাকে বা আশঙ্কা থাকে। এখন চতুর্থতে চুরি, অগ্নিসংযোগ, গৃহ অনধিকার প্রবেশের ক্ষেত্রে যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, এই যারা গৃহ অনধিকার প্রবেশ করে বা অগ্নিসংযোগ করে তাদের দ্বারা মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া ওই গৃহ অনধিকার প্রবেশকারী, অনিষ্টকারী, ক্ষতি সাধনকারী, অগ্নিসংযোগকারী তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। এক্ষেত্রে অপরাধ হবে না। এখন এই সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে, এই ধারাটি একটি গুরুত্বপূর্ণ ধারা। এখন 104-এ বলা আছে, যে ক্ষেত্রে পূর্ববর্তী ধারার অনুরূপ কোনো ঘটনা না ঘটে, সেক্ষেত্রে মৃত্যু বা গুরুতর আঘাত ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখন অন্য কোনো ঘটনা আক্রমণ করলে মৃত্যু বা গুরুতর আঘাত, যেমন 103 ধারার বর্ণনাগুলো যদি না হয়, তাহলে মৃত্যু বা গুরুতর আঘাত ব্যতীত অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই ধারায় সেই বর্ণনাটা করা হয়েছে। 103 ধারায়, 4 ধারায় বর্ণনা করা হয়েছে। 105 ধারায় বলা আছে, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার শুরু হবে এবং স্থিতিকাল কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে। এখন সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সম্পত্তি নিয়ে পালিয়ে যাওয়া পর্যন্ত, সম্পত্তি নেওয়ার ক্ষেত্রে আক্রমণ করা যখন শুরু হয়,
তখন এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার শুরু হবে এবং পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই অধিকার বলবৎ থাকবে। এখন একজন চোর ঘরের ভিতরে ঢুকলো, আপনি গৃহকর্মী বা গৃহকর্তা আছেন, টের পেলেন, চোর ভয়ে পালিয়ে গেল। তখন কিন্তু আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যে প্রয়োগ, এই বিষয়টি আর থাকবে না। পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আর এটা থাকবে না। এখন যদি আপনি টের পেলেন আপনাকে আক্রমণ করা শুরু করলো, চোর আপনাকে প্রতিহত করা শুরু করলো, তখন কিন্তু আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে চোরের যদি মৃত্যুও ঘটে, সেক্ষেত্রে আপনার অপরাধ হবে না। 106 ধারায় বলা আছে, নিরপরাধ ব্যক্তির আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে প্রয়োগ করিয়া যদি কোনো মৃত্যু ঘটে, সেক্ষেত্রেও অপরাধ হবে না। নিরপরাধ ব্যক্তি মনে করেন অপরাধ করে নাই, কিন্তু আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে সেই ব্যক্তি মারা যায় যদি, তারপরেও অপরাধ হবে না। সেটা কখন? ধরেন একদল ছুরি বল্লম হাতে আপনাকে আক্রমণ করার জন্য আসতেছে। এখন ওই দলের ভিতরে যদি নিরপরাধ ব্যক্তি থাকে, কোনো শিশু থাকতে পারে। এখন আপনি যদি প্রতিহত না করেন, আপনার জীবন বিপন্ন হচ্ছে, তখন আপনি কি করলেন? ওই আক্রমণকারীর উদ্দেশ্যে গুলি করলেন। গুলি করার ক্ষেত্রে একজন শিশু নিহত হলো, ওই দলের ভিতরে একজন শিশু নিহত হলো। এই ক্ষেত্রে আপনার অপরাধ হবে না, বা নিরপরাধ ব্যক্তি নিহত হলো, কারণ আপনার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, আপনি বাঁচতেছেন না, আপনি বাঁচার তাগিদে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে 106 ধারায় নিরপরাধ ব্যক্তিও যদি মৃত্যুবরণ করে, আপনার কোনো অপরাধ হবে না। এই 106 ধারাটি এইটাই বুঝাইছে। আচ্ছা, যাই হোক, আজকে আমি 96 থেকে 106 ধারা পর্যন্ত আলোচনা করলাম আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। আশা করি পরীক্ষার্থী যারা আছেন তারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সাধারণ যারা জনগণ আছেন, এই বিষয়টি আপনারাও একটু দেখে নেবেন, যাতে আপনারাও বিষয়টি জানতে পারেন। এখন আমি একটি ঘটনা বলবো। এটা আমার চাকরির শুরুতেই ঘটনাটি সংঘটিত হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার অধীনে জিয়া সার কারখানা আছে। এই জিয়া সার কারখানায় একটি ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে আমি ছিলাম। ওসি সাহেব আগের দিন জয়েন করলো, পরের দিনে এই ঘটনাটা। আশুগঞ্জ থানা থেকে ঠিক দক্ষিণ দিকে ব্রাহ্মণবাড়িয়া যাইতে মাঝ পথে একটি ঘটনাস্থলটির নাম আমার মনে নাই। সেখানে পীরের বাড়িতে আক্রমণ হলো। পীরের পক্ষ এবং বিরোধী একটি গ্রাম বা দুইটি গ্রাম পক্ষ পীরের বাড়িতে আক্রমণ করলো, ভণ্ড পীর বা যেটাই হোক। তখন আমরা ওসি সাহেব সহ 10 জন একটি পিকআপে ঘটনাস্থলে যাই। আমাদের কাছে প্রত্যেকের কাছে অস্ত্র ছিল, ওসি সাহেবের কাছে অস্ত্র ছিল না। আমাদের প্রত্যেকের কাছে তখন তো আর শটগান ছিল না, আর চায়না রাইফেলও ছিল না, তখন ছিল ব্রিটিশ রাইফেল। 96 সালের ঘটনা বললাম। এই ব্রিটিশ রাইফেল, প্রত্যেকের কাছে আমাদের 40 রাউন্ড করে গুলি। আমরা সেখানে যাই, যাওয়ার পরে রাস্তা থেকে কাঁচা রাস্তার নিচে নেমে যায়। ওই কাঁচা রাস্তা দিয়ে দুই পাশে ইরি ক্ষেত, ধান ক্ষেত আছে, পানি আছে ধান খেতে। আমরা সেই ঘটনাস্থলে যাই, পীরের বাড়িতে যাই। দুই পক্ষ এমন আক্রমণ, আপনারা তো অনেক সময় ব্রাহ্মণবাড়িয়ার মারামারি দেখেছেন, তাদের মারামারিতে মেডিকেল টিম পর্যন্ত থাকে দুই পক্ষের মধ্যে, এরকমও আমি দেখেছি। আর তারা ওই এক ধরনের অস্ত্র ব্যবহার করে, বাঁশের কঞ্চি আছে, সামনের অংশটুকু ধারালো করে, এই ধারালো করে এটা হাত দিয়ে এভাবে মারে। আর বল্লম আছে, বল্লম মারে। তাদের মারামারি খুব কঠিন। এটা যারা দেখে নাই বা তারা অনেকে ভিডিওতে দেখতে পারেন ব্রাহ্মণবাড়িয়ার মারামারি।
আমরা ওই জায়গায় যাই, যাওয়ার পরে আমরা পীরের বাড়িতে অবস্থান নেই। এখন চতুর্দিকে পীরের বাড়ি, চতুর্দিকে হাজার হাজার লোক ঘিরে রাখছে, আক্রমণ করতেছে, পুলিশের গায়ে ঢিল মারতেছে, সুরকি মারতেছে। আমরা কোনো মতে ওয়ালের সাইডে বা আড়াল করার চেষ্টা করি, বাঁচার চেষ্টা করতেছিলাম। পরবর্তীতে ওসি সাহেবের ঠিক এই জায়গার মধ্যে একটি ওই বাঁশের যে কঞ্চির যে বাঁশের কঞ্চির যে ধারালো করা, ওই ধারালো একটা এসে ওসি সাহেবের এই জায়গায় লাগলো। ওসি সাহেব তখন আমাদেরকে বললো যে তোমরা ফায়ার করো। ওসি সাহেব এই কথা বলে পড়ে গেল। এখন আমরা কি করি? আমরা তো সব তখন কনস্টেবল, আমরা সবাই এখন যে যার মতো ফায়ার করা শুরু করলাম নিজের জীবন রক্ষার্থে। এখন সিলেটের এক কনস্টেবল ছিল, তার যে 40 রাউন্ড গুলি, সেই 40 রাউন্ড গুলি সব শেষ হয়ে গেছে। সে এলোপাতাড়ি গুলি করা শুরু করলো, ফাঁকা গুলি। এখন মানুষ সব দিক দিয়ে সরে গেল। কিছু মানুষ পুলিশকে কাদা দিয়ে ঢেল মারলো। আমার পোশাক কাদায় শেষ হয়ে গেছে। যাই হোক, এরপরে পুলিশ লাইন থেকে 2 গাড়ি ফোর্স আসছে। আমিও 2 রাউন্ড গুলি করেছিলাম তখন ব্রিটিশ রাইফেল দিয়ে। আমার মনে আছে একটি গুলি একটি আম গাছের ডালের মধ্যে লাগে, সেই ডালটা ছিঁড়ে যায়। আরেকটি গুলি ফাঁকা গুলি করছি আমি, 2 রাউন্ড গুলি। আমি চিন্তা করছি যে সব গুলি যদি শেষ করে ফেলে, তাহলে যদি আক্রমণ আরো বেশি হয়ে যায়, তখন আমরা কি করব? অনেকে গুলি করেছে, আমি 2 রাউন্ড করেছি। আমার ওই সিলেটের এক কনস্টেবল, সে 40 রাউন্ড গুলি শেষ করে দিয়েছে। পরবর্তীতে পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ আসে, 2 গাড়ি পুলিশ আসে। আসার পরে আমরা মোটামুটি একটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। সেখানে একজন সম্ভবত নিহত হয়েছিল, আহত অনেকে হয়েছে, আমাদের পুলিশও অনেক আহত হয়েছে। ওসি সাহেব নিজেই গুরুতর আহত হয়েছিল। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে ওখানে 1 মাসের মতো পুলিশ ক্যাম্প, এসপি স্যার পুলিশ ক্যাম্প দিয়েছিল। পুলিশ 1 মাসের মতো ওই স্থানে ছিল। যাই হোক, আমাদের তো এই ধরনের অনেক সময় বিপদে আসে সামনে আসে, তখন এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের যে বিষয়টা আছে, 96 থেকে 106 ধারা যদি আপনি প্রয়োগ করেন, আশা করি আপনি বিপদে পড়বেন না। আপনি গুলি করলেও বিপদে পড়বেন না। সাময়িক হয়তো আপনার তদন্ত হবে, বিপদ হবে না। আপনাকে আইন জানতে হবে, কখন আপনাকে গুলি করতে হবে, কখন আপনাকে লাঠিচার্জ করতে হবে, কখন আপনাকে শটগান ফায়ার করতে হবে। আপনাকে আইন জানতে হবে এবং আইন অনুযায়ী আইনের প্রয়োগ করতে হবে। আমার জীবনে আমি অনেক গুলি করেছি, কিন্তু আমি আল্লাহর রহমত তদন্ত হয়েছে, কোনো সমস্যা হয়নি, কোনো লোকও মরেনি আমার গুলিতে। কিন্তু গুলি করেছি অনেক সময়। বিপদের সম্মুখীন হলে আপনাকে তো গুলি করতেই হবে। আপনাকে অস্ত্র দিয়েছে, ট্রেনিং আছে আপনার। আপনার যদি জীবনেই না বাঁচে, তাহলে অস্ত্র আর এই গুলি দিয়ে কি করবেন আপনি? জীবনটাই যদি আপনার সংকটাপন্ন হয়ে যায়। যাই হোক, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে অনেক কথা বললাম, বাস্তবতার আলোকে একটি উদাহরণও দিলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যারা পরীক্ষার্থী আছেন, যারা জনসাধারণ আছেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।